প্রয়োজন হবে? দেখে হ্যাঁ দেখি আমরা। আচ্ছা মানে স্যার ওটা। কালকে, কালকে স্যার একটা ক্লাস ফাঁকা ছিল আমাদের, আচ্ছা আচ্ছা, কালকে। ওই জন্য বলছি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা কালকে বলতে কি প্রতি বৃহস্পতিবারই ফাঁকা থাকে? না স্যার, যে জি স্যার না স্যার। আজকে ও, আচ্ছা। ক্লাসটা ক্লোজ করেছে আর কি, এই জন্য বললাম স্যার। ও আচ্ছা, না কালকে মেবি আমার একটা শিডিউল আছে আর কি। আচ্ছা স্যার দেখি ওই আমি ওই দেখি। ক্লাসটা স্যার, স্যার এরকম টাইমে স্যার। বুঝতে পারছি। আচ্ছা, কালকে মনে হয় না হবে আর কি, কালকে ওই যে একটু অন্য শিডিউল আছে তো। আচ্ছা ঠিক আচ্ছা আছে স্যার। আচ্ছা, তাহলে আহ আচ্ছা আমি লাগলে আমি বলবো, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে আহ আমরা আজকে শর্ট সার্কিট টেস্ট দেখবো। শর্ট সার্কিট টেস্টে এবং ওই থিওরি প্লাস ম্যাথটা দেখে নিব। আচ্ছা বেশিক্ষণ লাগবে না, অল্প সময় লাগবে আজকে। এটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট। শর্ট সার্কিট টেস্ট দিয়ে কি বের করে হচ্ছে, মানে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, এবং এটা দিয়ে বের করে হচ্ছে আপনার ওই যে ইকুইভ্যালেন্ট সার্কিটে যদি আমরা খেয়াল করি তাহলে আর ইকুইভ্যালেন্ট এবং এক্স ইকুইভ্যালেন্ট বা জে এক্স ইকুইভ্যালেন্ট নামে একটা জিনিস বা দুইটা জিনিস আছে, এগুলো বের করতে হয়। আচ্ছা, তো শর্ট সার্কিট টেস্টের আমাদের যে সেটআপটা একদম ইয়ের মতোই, ওই যে ওপেন সার্কিট টেস্টের মতোই সেটআপ একদমই সেম, জাস্ট একটা জায়গায় চেঞ্জ। এই যে এটা হচ্ছে আমাদের শর্ট সার্কিট টেস্টের সেটআপ। আগের মতোই ওই অ্যামিটার, আগের মতোই ভোল্ট মিটার, আগের মতো ওয়াট মিটার লাগাতে হয়, এভাবে সাপ্লাই দিতে হয়। আর এখানে জাস্ট এই সেকেন্ডারিটা আগের ওপেন সার্কিট টেস্টে ছিল ওপেন, এই জায়গায় হয়ে যাবে শর্ট, জাস্ট সেকেন্ডারিটা এখানে শর্ট করে দিয়েছে। আগের সার্কিট, টোটালি আগের সার্কিট, জাস্ট এই জায়গাটা শর্ট করে দেওয়া আছে। তো এটা এই ধরনের সেটআপকে আমরা শর্ট সার্কিট টেস্ট বলতেছি আর কি। আগের মতোই এখানে ভোল্টেজ পাওয়া যাবে, মানে ভোল্টেজের রিডিং পাওয়া যাবে, একটা কারেন্টের রিডিং পাওয়া যাবে, একটা পাওয়ারের রিডিং পাওয়া যাবে একটা। তো ওই রিডিং গুলো দিয়ে আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটের এই এলিমেন্ট গুলো বের করবো, আর ইকুইভ্যালেন্ট জে এক্স ইকুইভ্যালেন্ট। আমরা যদি আবার একটু থিওরির জন্য আমাদের ওই সার্কিটটা আঁকতে হবে আর কি আমাদের, সেটা হচ্ছে যে আমরা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট বা অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা, সেটা এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টেন্স। স্যার এই শর্টটা কোন সাইডে করতে হবে? এটা প্রাইমারি করতে করতে হবে না সেকেন্ডারিতে করতে হবে? হ্যাঁ, এখানে সেকেন্ডারিতে আমি মানে যেখানে সাপ্লাই, মানে এটা সেকেন্ডারি আর কি, আমি যেখানে সাপ্লাই দিচ্ছি সেটাকে বলা হচ্ছে প্রাইমারি। মানে আমরা প্রাইমারি সেকেন্ডারি নাম নেমিংটা ওইভাবেই তো করা হয়, যে আমাদের যে পাশে সাপ্লাই দিব ওটা ধরে নিব প্রাইমারি। মানে ট্রান্সফরমারে কিন্তু আপনার ওই যেখানে আমরা সাপ্লাই দিচ্ছি সেটা হচ্ছে প্রাইমারি, তাহলে এখানে সেকেন্ডারিটা শর্ট করলাম আর কি। হ্যাঁ, তাহলে আমাদের সব জায়গায় যেখানে আমরা কোনো ওপেন সার্কিট টেস্ট করি আর শর্ট সার্কিট টেস্ট করি, সেকেন্ডারিটা আমরা হচ্ছে শর্ট করে দিব বা ওপেন করে দিব। মানে এর ডেফিনিশনটা ওইভাবেই ধরা, যে যে পাশে ভোল্টেজ সোর্স কানেক্টেড থাকে সেটা, বা সাপ্লাই যে পাশে থাকে সেটা হচ্ছে প্রাইমারি, এবং যে পাশে অন্য কিছু থাকে, লোড থাকে বা অন্য কিছু থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি। আচ্ছা, তাহলে এখন আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা ছিল বা অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা ছিল ওইটা একটু আঁকি, আমার থিওরির জন্য এটা লাগবে। এটা হচ্ছে, এটার নাম ছিল আরসি, এটার নাম ছিল জে এক্সএল, এটার নাম ছিল আর ইকুইভ্যালেন্ট, এটার নাম ছিল জে এক্স ইকুইভ্যালেন্ট। আচ্ছা, শর্ট সার্কিট টেস্টে আমরা কি করলাম, এখানে আমরা ভোল্টেজ সোর্স একটা কানেক্ট করছি, মানে এখানে সাপ্লাই দিচ্ছি আর কি। আর এই জায়গায় মিটার গুলো আছে, মিটার গুলো আমি দেখাচ্ছি না এখানে। আর হচ্ছে এখানে সেকেন্ডারিটা এই জায়গাটা এভাবে এই যে শর্ট করা, তো সার্কিটটা দেখতে কাইন্ড অফ এরকম হয়ে যায়। হ্যাঁ, তাহলে এখানে আমাদের এই যে এখানে যে ভোল্টেজ সোর্স থেকে যে কারেন্টটা বের হবে আর কি, এদিকে আসার পরে এটা এদিকে আসবে, আসার পরে সাধারণত এটা কারেন্টটা হচ্ছে আহ এদিকে দুই ভাগে ভাগ হওয়ার কথা, এখানে যাওয়ার কথা, এখানে যাওয়ার কথা, ডান দিকেও যাওয়ার কথা এবং নিচেও আসার কথা। কিন্তু আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আরসি এবং জেএক্সএম এর ভ্যালু গুলো আমরা কিন্তু গতদিন হিসাব করে দেখছিলাম যে আরসি এর ভ্যালু কত এবং জেএক্সএম এর ভ্যালু কত। আমরা কিন্তু হিসাব করে দেখছিলাম যে অনেক বেশি হয়, মনে করেন যে আরসি এর ভ্যালু ছিল 159 কিলো ওহম, এগুলো এটা। আচ্ছা, আমরা গতদিনই দেখছি যে আরসি এবং এক্সএম এর ভ্যালু বের করছিলাম, তখন দেখছিলাম আরসির ভ্যালু অনেক বেশি হয়, 159 কিলো ওহম, এবং এক্সএম ও ভালোই 38.4 কিলো ওহম, মানে একদম টোটালি কিলো ওহম রেঞ্জে। আর এখন দেখা যাচ্ছে যে এখানে এই আরসি এক্সএম এর রেজিস্ট্যান্স অনেক বেশি হওয়ার কারণে এই দিক দিয়ে, নিচের দিক দিয়ে, মানে আমাদের
খুবই স্বল্প পরিমাণ কারেন্ট যায়। আমরা কনসিডার করতে পারি যে খুবই সামান্য পরিমাণ কারেন্ট যায়, যেটা কনসিডারেশন থেকে বাদ দিলেই মানে কোনো সমস্যা না, খুবই কম কারেন্ট যায়। যেমন ধরেন যে আমি যদি এই ডান সাইডে যদি যাই 1000 এম্পিয়ার ধরলাম আমি আর কি হিসাবে সুবিধার জন্য, বা আমি ধরি ডান সাইডে গেলো 100 এম্পিয়ার, তাহলে এই দিক দিয়ে যাবে হয়তো 0.001 এম্পিয়ার। তো এরকম খুবই লো লো কারেন্ট যায় এই আরসি এবং এক্সএম এর মধ্যে দিয়ে। তো এই জন্য তখন মানে এই শর্ট সার্কিট অবস্থায় আর কি, মানে সেকেন্ডারি যখন শর্ট সার্কিট করে তখনকার অবস্থার কথা বলছি, সেই অবস্থায় আর কি দেখা যাচ্ছে যে আমার এই আরসি এক্সএম এর মধ্যে দিয়ে খুবই হাই রেজিস্ট্যান্স থাকার কারণে আর এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতেছে না, বা খুবই কম কারেন্ট ফ্লো করতেছে আর কি। আর যেটা কিনা ওপেন সার্কিটে কি ছিল, ওপেন সার্কিট তো এই জায়গাটা খোলা ছিল, এই জায়গাটা খোলা থাকার কারণে সম্পূর্ণটুকু কারেন্ট আমার আরসি এক্সএম দিয়ে আসছে, যত রেজিস্ট্যান্সই থাকুক না কেন, কারণ পথ তো একটাই। তখন আর কি ওপেন সার্কিট টেস্টে যেটা ছিল, পথ তো তখন একটাই ছিল, এই জন্য সবটুকু কারেন্ট নিচের দিকে চলে আসছিল। কিন্তু এখন আমরা যখন এই পাশে সেকেন্ডারিটা শর্ট করে দিছি, আর এই যে আর ইকুইভ্যালেন্ট জে এক্স ইকুইভ্যালেন্ট এগুলোর ভ্যালু তেমন একটা বেশি হয় না, তার মানে এই পথে হচ্ছে রেজিস্ট্যান্স অনেক কম থাকে, এর জন্য বেশিরভাগ কারেন্ট আমার এখান থেকে যে কারেন্ট আসতেছে তার বেশিরভাগ কারেন্টটা এদিকে ফ্লো করে। তো আমরা বেশিরভাগ বলতে কি আমরা ধরে নিই যে টোটাল কারেন্টটাই, মানে আমি এই যে এদিকে যতটুকু কারেন্ট যাচ্ছে ওটাকে আমরা ধরে একদমই নগণ্য বিবেচনা করতেছি আর কি, ওটা বাদ। তাহলে আমরা ধরতে পারি যে সবটুকু কারেন্টই হচ্ছে এই এইদিকে চলে আসছে বা সেকেন্ডারির দিকে চলে আসছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের ধরে নিচ্ছে যে সবটুকু কারেন্ট হচ্ছে এই আর ইকুইভ্যালেন্ট জে এক্স ইকুইভ্যালেন্ট এদিকে চলে আসতেছে, এবং এইটাকে আমরা এখন ধরেন যে এই দুটাকে একসাথে আমরা যেমন এই দুটাকে একসাথে আমরা একটা ইম্পিডেন্স আকারে লিখি। এটার ইম্পিডেন্সকে আমি ধরেন এটাকে এই টোটাল একটা মানে এরা দুজন সিরিজে আছে, কিন্তু আর ইকুইভ্যালেন্ট এবং জে এক্স ইকুইভ্যালেন্ট এটা দুজন সিরিজে আছে, এবং এদেরকে আমি নাম দিতে পারি ধরেন এর নাম দিলাম জেড। জেড হচ্ছে এখানে ওর বইয়ে যেটা নাম দেওয়া আছে শর্ট জে এস ই নাম দেওয়া আছে। এসি বলতে বোঝাচ্ছে কি, এটা বলতেছে মানে শর্ট সার্কিট এলিমেন্ট আর কি, তো বোঝাচ্ছে আর কি শর্ট সার্কিট এলিমেন্ট। এখন কথা হচ্ছে যে নাম দেন ইচ্ছা মতো, জেড এসি জেড দেন, এটা সমস্যা না, আমি দুইটাকে একসাথে আমি একটা নাম দিলাম জেড এস। এখন কথা হচ্ছে যে এটা জেড এসির মধ্যে দিয়ে আমাদের এখানে যে কারেন্ট আসতেছে কতটুকু, আমরা যে কারেন্ট আসতেছে সেই কারেন্ট আমরা অ্যামিটারে মেজার করতেছি, অ্যামিটারে কারেন্ট যে মেজার করতেছি আমরা, যে এই যে শর্ট সার্কিটের যে সেটআপ আছে যেখানে আমরা ভোল্টমিটার অ্যামিটার মাল্টিমিটার লাগাইছিলাম, সরি ভোল্টমিটার অ্যামিটার বা ওয়াটমিটার এগুলো লাগাইছিলাম, এগুলোতে যে রিডিং পাওয়া যায় সেগুলোর নাম দেওয়া হয় এভাবে আর কি, এই যে যেমন এখানে লেখাই আছে এই যে এরকম ভিএসসি, ভোল্টমিটারে যেটা পাচ্ছি যে রিডিংটা সেটার নাম হচ্ছে ভিএসসি, আর অ্যামিটারে যে রিডিংটা পাচ্ছি যে কারেন্টের রিডিংটা পাচ্ছি সেটা আইএসসি, এবং ওয়াট মিটারে যে পাওয়ারের রিডিংটা পাচ্ছি সেটার নাম হচ্ছে পিএসসি, শর্ট সার্কিট বোঝাচ্ছে, এসসি তে বোঝাচ্ছে শর্ট সার্কিট। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা তাহলে এখানে যে এই মানে জেড এসসি এইটার ভিতরে আমরা এটাকে একটু বাইরে নিয়ে যে আলোচনা করি, যে হচ্ছে এই যে জেড এসসি ধরেন যে এই জেড এসসি কে একটা বক্সের মতো ধরি, এটা হচ্ছে আমার জেড এসসি, এর ভিতরে আর ইকুইভ্যালেন্ট এবং জে এক্স ইকুইভ্যালেন্ট আছে। এখানে খেয়াল করবেন যে এখানে কতটুকু কারেন্ট ঢুকতেছে আইএসসি পরিমাণে, মানে শর্ট সার্কিট টেস্টে যে কারেন্টটা পাওয়া যাচ্ছে। এবং এই জেডিসি ভোল্টেজ কত আমরা জানি যে ওই ভোল্টমিটার থেকে যে ভোল্টেজটা পাবো সেটা, ভোল্টমিটার থেকে ভোল্টেজ পাচ্ছি আমি ভিএসসি পরিমাণ ভোল্টেজ পাওয়া যায়। এবং এটার যদি আমার ইম্পিডেন্স হচ্ছে জেড এসি, তাহলে আমরা ওহমস ল অনুসারে লিখতে পারি ভিএসসি ইজ ইকুয়ালস টু আইএসসি ইন্টু জেড এসসি বা এসি যা ইচ্ছা লেখা, মানে ভি ইকুয়ালস টু আইআর, মানে যে ওহমস ল অনুসারে লিখলাম ভি ইকুয়ালস টু আই জেড যেভাবে লেখে ওভাবে আমরা লিখলাম। তাহলে এখান থেকে আমাদের যেহেতু জেড এসি বের করতে হবে, তাহলে জেড কে আমরা এক সাইডে রাখি, মানে গত দিনের মতোই একদম জেড এসি কে এক সাইডে রাখি, রাখে বাকিটাকে অন্য পাশে নিয়ে যাই, বিএসসি বাই আইএসসি এভাবে লিখলাম। এখন আবার ওই যে একই কথা, যে এটা জেড এস ই যাই হোক না কেন, জেড বলতে হচ্ছে এটা ইম্পিডেন্স, ইম্পিডেন্স হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার বা ফেজর। তো কমপ্লেক্স নাম্বার হলে অবশ্যই এইখানে, তাহলে এবার এই ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে যে ভোল্টেজ এবং কারেন্ট আছে এগুলোকেও আমার কি হতে হবে, কমপ্লেক্স নাম্বার হতে হবে। কিন্তু এই ভিএসসি আইএসসি গুলো হচ্ছে মিটার থেকে পাওয়া আর কি ভ্যালু, মিটার থেকে পাওয়া ভ্যালু গুলোতে ফেজ থাকে না, শুধু ভ্যালুটা থাকে, মানে ভ্যালুটা বা ম্যাগনিটিউডটা দেওয়া থাকে। তা আমাদের এখানে মানে অ্যাঙ্গেলটা কিন্তু মিটার থেকে পাওয়া যায় না, তাহলে আমাদেরকে এখানে আলাদা করে অ্যাঙ্গেলটা বসাতে হবে, মানে এটাকে কমপ্লেক্স বানাতে হলে জিনিসটাকে বা ফেজর বানাতে হলে। তাহলে ভোল্টেজের অ্যাঙ্গেল লিখে রাখলাম থিটা ভি, এবং কারেন্টের অ্যাঙ্গেল লিখে রাখলাম থিটা আই। একদম একদম কালকের টেকনিক। তারপরে হচ্ছে
এই থিটা ভি মাইনাস থিটা এভাবে লিখতে হবে, ভিএসসি মাইনাস ভিএসসি বাই আইএসসি এভাবেই থাকুক। আমরা এখানে এই থিটা ভি বাই থিটা আই, আমরা জানি যে দুটো কমপ্লেক্স নাম্বার ভাগ অবস্থায় থাকলে এটা আমরা দুটো একসাথে করে লিখলে বিয়োগ হয়, থিটা ভি মাইনাস থিটা আই, থিটা ভি মাইনাস থিটা আই, মানে আমরা দুটো কমপ্লেক্স নাম্বারকে ভাগ করে লিখলাম একসাথে। এখন আবার আমরা বলতেছিলাম যে থিটা ভি মাইনাস থিটা আই এর একটা নাম আছে, সেটা হচ্ছে থিটা। হ্যাঁ, তাহলে হচ্ছে ফেজ ডিফারেন্স থিটা, ভিএসসি আইএসসি, মানে ভোল্টেজ এবং কারেন্টের অ্যাঙ্গেল ডিফারেন্সকে নরমালি থিটা দিয়ে প্রকাশ করা হয়। থিটা ভি মাইনাস থিটা এর জায়গায় লিখলাম থিটা। তারপরে হচ্ছে আমরা এগুলো সব কিন্তু আগের, মানে আগের দিনের মতো একদম সেম। তারপরে এখানে আমরা দেখছিলাম যে এই থিটাকে আমরা পাওয়ার ফ্যাক্টর দিয়ে প্রকাশ করবো, যে আমরা জানি যে পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল টু কস থিটা। তাহলে আমরা লিখতে পারি যে থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। আমি থিটাকে এক পাশে রাখলাম, বাকিগুলোকে অন্য পাশে নিয়ে গেলাম। তাহলে কস ইনভার্স পাওয়ার ফ্যাক্টর, তাহলে আমরা এটা এখানে বসাই দিব থিটার জায়গায়। পিএসসি আইএসসি যা আছে সেরকমই থাকুক, থিটার জায়গায় আমরা বসাই দিব কজ ইনভার্স পাওয়ার ফ্যাক্টর, কজ ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, তাহলে এগুলোর উদ্দেশ্য কি? ওই যে আমরা জেড এসি এর যে ভ্যালু বের করলাম সেটা হচ্ছে ভিএসসি বাই আইএসসি, মানে ভিএসসি আইএসসি এগুলো কি মিটার থেকেই পাচ্ছি। তাহলে ভিএসসি বাই আইএসসি জানি, ঠিক কিভাবে কজ ইনভার্স পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টরের আমরা ফর্মুলাও জানি, ওটাও বের করা যায়। তার মানে টোটালি আমরা কিন্তু জেড এসি ইজিলি বের করতে পারবো, মানে মিটারের যে ভ্যালু গুলো পাচ্ছি সেই মিটারের ভ্যালু গুলো দিয়ে জেড এসি এর ভ্যালুটা পাওয়া যাবে। জেড এসি এর ভ্যালুটা পেলেই আমাদের কিন্তু ওটাকে পরে আর ইকুইভ্যালেন্ট জে এক্স ইকুইভ্যালেন্ট এই দুটোতে ভাগ করে ওই আর ইকুইভ্যালেন্ট এবং জে এক্স ইকুইভ্যালেন্ট পাওয়া যাবে। তাহলে এখানে আমরা এই পাওয়ার ফ্যাক্টরটা কিভাবে বের করি? পাওয়ার ফ্যাক্টর বের করার ওই যে ফর্মুলা আমরা গতকালকে দেখিয়ে দিয়েছিলাম, যেটা হচ্ছে পিএফ ইজ ইকুয়াল টু পি, এখানে আমরা জানি যে পি কস পি ডিভাইডেড বাই ভিআই ছিল। তো এখানে যে কোনো, মানে আপনাদের পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে এটাই, মানে একটা ফর্মুলা, যে মানে যদি আমি পাওয়ার ভোল্টেজ কারেন্ট এগুলো দিয়ে প্রকাশ করতে চাই তাহলে পাওয়ার ফ্যাক্টর ফর্মুলা হচ্ছে এরকম দাঁড়ায়, পি ডিভাইডেড বাই ভিআই। এটা আমরা গতকালকেই দেখছি যে পাওয়ার ফ্যাক্টরকে কেন এভাবে লেখা যায় আর কি, পি কস টু ভিআই কস থিটা থেকে আসে। তো আমি ওটাতে আর না গেলাম, তো পি এগুলোতে আমি এসসি লাগাই দিচ্ছি, কারণ আমাদের এই শর্ট সার্কিট টেস্টে যে মেজারমেন্ট গুলো পাওয়া যায় সেগুলোকে মানে এই নামে অভিহিত করা হয়েছে আর কি। পাওয়ারটা যেটা পাওয়া যায় সেটা পিএসসি, ভোল্টেজ যেটা পাওয়া যায় সেটার নাম দেওয়া হয়েছে ভিএসসি, এবং কারেন্ট যেটা পাওয়া যায় সেটার নাম দেওয়া হয়েছে আইএসসি। তাহলে এখান থেকে আমরা কিন্তু পাওয়ার ফ্যাক্টর ভ্যালুটা ইজিলি বের করতে পারি, কারণ আমাদের এগুলো সব রিডিং দেওয়া থাকবে, পিএসসি এর ভ্যালু দেওয়া থাকবে, ভিএসসি দেওয়া থাকবে, আইএসসি এর ভ্যালু দেওয়া থাকবে, মানে মিটার দিয়ে এগুলো আমরা ভ্যালু গুলো পাবো। তো এই ভ্যালু গুলো বসলে পাওয়ার ফ্যাক্টর ইজিলি বের করে দেবে। এই পাওয়ার ফ্যাক্টর থেকে আবার আমরা এই কজ ইনভার্স পাওয়ার ফ্যাক্টরের ভিতরে যদি বসাই দেই এবং ভিএসসি আইএসসি জানি, তাহলে এই টোটাল জিনিসটা অর্থাৎ জেড এসি এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। তো জেড এসি এর ভ্যালু যেটা হবে সেটার ভিতরেই তো আমাদের আসলে জেড এসি তো ধরছি আমি, আর ইকুইভ্যালেন্ট এবং জে এক্স ইকুইভ্যালেন্ট কে। তো আমি জেড এসি বের করে ফেলতে পারলে এইগুলো বের করা যাবে। তো আমাদের টার্গেট কিন্তু শর্ট সার্কিট টেস্টের টার্গেট কিন্তু এটাই ছিল, যে আর ইকুইভ্যালেন্ট বের করা এবং জে এক্স ইকুইভ্যালেন্ট এটার ভ্যালু বের করা। এখন হচ্ছে আমরা হচ্ছে ওই যে ম্যাথটা দেখে, ম্যাথটা দেখবার কি যে ম্যাথের বাকি অংশটুকু এক্সাম্পল 2.2 এর যে শর্ট সার্কিট টেস্টের ম্যাথটা আছে সেটুকু, মানে ওপেন সার্কিট টেস্ট দিয়ে আমরা কিন্তু অলরেডি আরসি এক্সএম এর ভ্যালু বের করে ফেলছি কতদিন। আজকে আমরা হচ্ছে এই শর্ট সার্কিট টেস্টের ডাটা দিয়ে এই যে আর ইকুইভ্যালেন্ট এবং জে এক্স ইকুইভ্যালেন্ট এগুলো বের করবো। তাহলে এখন যদি আমরা আসি যে আমরা এখন এক্সাম্পল 2.2 টা যদি এদিকে সলভ করি, এক্সাম্পল 2.2, সেটা সেকেন্ড পার্ট হচ্ছে এক্সাম্পলের, শর্ট সার্কিট টেস্টের ডাটা দিয়ে করবো আমরা। তো এখন আমাদের যে ফর্মুলা, যে রেসির যে ফর্মুলা, আমরা ডাইরেক্ট সেই ফর্মুলাটা ইউজ করি, যে এখানে থেকে আমরা যে ফর্মুলাটা পাইছি সেটা ইউজ করবো। ওপেন সার্কিট টেস্টের ফর্মুলার মতোই একদম ওই রকমই ফর্মুলা। তাহলে আমাদের এই ফর্মুলা লাগে আর এই ফর্মুলাটা লাগে। আচ্ছা, তাহলে আমাদের যে রেসির ভ্যালুটা বের করে ফেলি আমরা ফর্মুলা অনুসারে, জেড এস ই ইজ ইকুয়াল টু, ফর্মুলা অনুসারে আমরা জানি যে জেড এস ই ইকুয়াল টু ভিএসসি ডিভাইডেড বাই আইএসসি অ্যাঙ্গেল কজ ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। তো ভিএসসি বাই আইএসসি এর ভ্যালু কত, এখানে ডাটা গুলো দেওয়া আছে, একদম 2.2 এর কোশ্চেনের মধ্যে বলা আছে যে শর্ট সার্কিট টেস্টের ডাটা হচ্ছে, দেখেন যে ভিএসসি ভ্যালু হচ্ছে 489 ভোল্ট এবং কারেন্টের রিডিং পাইছে আইএসসি 2.5 অ্যাম্পিয়ার।
489 ডিভাইডেড বাই 2.5 অ্যাম্পিয়ার। 489 ডিভাইডেড বাই 2.5 অ্যাম্পিয়ার অ্যাঙ্গেল অফ কজ ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু এখন আমরা বের করে নিই, তাহলে সাইডে বের করে ফেলি আগে। এখানে পাওয়ার ফ্যাক্টরের যে আমাদের ফর্মুলা আছে এটা হচ্ছে যে PF is equals to PSC, এই যে কিছুক্ষণ আগে যে ফর্মুলা লিখলাম, এই যে পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু PSC ডিভাইডেড বাই PSC ইনটু ISC। PSC এর ভ্যালু কত? PSC এর ভ্যালু এখানে ডাটা দেওয়া আছে যে 240 ওয়াট, এটা হচ্ছে PSC এর ভ্যালু। তাহলে হচ্ছে উপরে 240, নিচে হচ্ছে VSC এর ভ্যালু ছিল 489 এবং ISC এর ভ্যালু ছিল 2.5 অ্যাম্পিয়ার। তাহলে আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে পাওয়ার ফ্যাক্টর কত আসে আমি একটু লিখে নিই। 240 ডিভাইডেড বাই 489 ইনটু 2.5, এটা হচ্ছে আপনার 0.1963 আসে, 0.1963, 0.1963। এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ভ্যালু। তাহলে এটা আমরা এখানে ডাইরেক্ট বসাই দিই, এই পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুটা এখানে বসাই দিই। এটা হচ্ছে cos ইনভার্স পয়েন্ট মানে 0.1963। তাহলে এটা একটু আমরা একটু মানে হিসাব করে ফেলি, পার্ট বাই পার্ট ক্যালকুলেশন করি। এই যে 489 ডিভাইডেড বাই 2.5 কত হয়, একটা স্ট্যান্ডার্ড ভাবে নিয়ে আসি আর কি এটাকে। এটা হচ্ছে আপনার 489 ডিভাইডেড বাই 2.5, এটা আসে আপনার 195.6, 195.6 অ্যাঙ্গেল অফ cos ইনভার্স 0.1963 লিখতে হবে। তাহলে শিফট cos চাপলে cos ইনভার্স চলে আসে 0.1963 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল দিলে আসে 78.679, 78.679, 78.679। এটা হচ্ছে আমাদের জেডএসসি এর ভ্যালু। এখন আমরা এই জেডএসসি এর যে ভ্যালুটা পাইলাম, এখন এটার সাথে আমরা তুলনা করতে হবে যে জেডএসসি জিনিসটা কি ছিল। জেডএসসি ছিল আমাদের এখানে, এই যে একটু যদি দেখেন যে জেডএসসি কে আমরা কি মানে আর ইকুইভ্যালেন্ট এবং জেএক্স ইকুইভ্যালেন্ট এই দুটো যে সিরিজে আছে এটাকে আমরা একসাথে জেডএসই নাম দিয়েছিলাম। তাহলে এটা যদি আমরা ইকুয়াল টু ওভাবে লিখি যে দুটো একসাথে করলে কি হয়, আমাদের নর্মাল যে ফর্মুলা যে সিরিজে থাকলে যোগ, তাহলে দুটো আমরা জানি যে নর্মালি দুটো রেজিস্ট্যান্স যোগ মানে সিরিজে থাকলে যোগ করতে হয়, এখানে দুটো ইম্পিডেন্স যোগ করে দিলাম আর ইকুইভ্যালেন্ট প্লাস জেএক্স ইকুইভ্যালেন্ট। তো আমরা এটা যদি এটার সাথে আর কি তুলনা করবো, আমাদের যে ভ্যালু আসছে সেটার সাথে আমাদের জেডএসই পাইছি, কিন্তু আমাদের ওই যে আর ইকুইভ্যালেন্ট এবং জেএক্স ইকুইভ্যালেন্ট আলাদা করতে হবে। তো আমরা যেটা জানি যে জেডএসি সার্কিট থেকে আমরা দেখলাম যে জেডএসই is equal to R equivalent plus JX equivalent। এখন কথা হচ্ছে যে এটার সাথে এটা তুলনা করতে দেখেন এখানে আমাদের প্লাস আছে, উপরের এটাও জেডএসি ভ্যালু বের করছি আমরা। তো উপরে এই দুটো যদি তুলনা করতে যাই তাহলে দেখা যাচ্ছে যে নিচেরটা একটা প্লাস ফর্মে আছে আর এটা হচ্ছে অ্যাঙ্গেল ফর্মে আছে। তো আমাদেরকে কি করতে হবে, এই যে উপরের যেটা ভ্যালুটা আসছে এটাকে আমাদের একটু ওই যে রেক্টেঙ্গুলার ফরম্যাট যেটাকে বলে আর কি, মানে a প্লাস জে বি এই ফরম্যাটে প্রকাশ করতে হবে, মানে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করে আর কি। তো ওইভাবে প্রকাশ করতে হবে। এই যে এটা আমাদের আর থিটা ফরম্যাটে আছে, হ্যাঁ, মানে ভ্যালু তারপর অ্যাঙ্গেল অফ থিটা এভাবে দেওয়া আছে। এটা থেকে আমাদেরকে কি করতে হবে, এই যে এই ফরম্যাটে প্লাস এর ফরম্যাটে নিতে হবে। এটা কিভাবে করব, তারপরে এটা নিচে ইকুয়াল লিখে দিই, ইকুয়াল লিখে দিই। এই যে আমি এটার সাথে তুলনা করতেছি না, আমি একটু চেঞ্জ করে তারপর তুলনা করব। তো এটাকে আমি কি করব যে আহ, আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে তুলে দেবো, তাহলেই হয়ে যাবে। আমি ক্যালকুলেটরে লিখি জিনিসটা পুরোটা 195.6, তারপরে শিফট অ্যাঙ্গেল 78.679 ইকুয়াল চাপবো, এটা অটোমেটিক আর কি এই ফরম্যাটে চলে আসে। এখানে যে 38.397 প্লাস সামথিং এরকম একটা ফরম্যাটে চলে আসছে। তো এখানে যেটা আসছে সেটা আমি একটু লিখি, 38.4 লিখে দিতে, 38.4, 38.4 প্লাস তবে কি আসছে 191.8 লেখা যায়, ওটাকে 191.8 আই, মানে আইটাকে আমরা কি লিখবো, এটাকে জে হিসেবে লিখবো এবং সামনে লিখবো জে 191.8, জে 191.8।
এখন আমরা কিন্তু তুলনা করতে পারবো। উপরের এটাও জেডিএসসি এর সমীকরণ, তাহলে হচ্ছে আমরা রিয়েল পার্ট আর রিয়েল পার্ট তুলনা করবো। তাহলে এখানে রিয়েল পার্ট কোনটা, এখানে আর ইকুইভ্যালেন্ট, আর উপরে এটার ক্ষেত্রে রিয়েল পার্ট কোনটা, 38.4। রিয়েল পার্ট কোনটাকে বলতেছি, যেটার সাথে যে গুণ থাকবে না সেটা হচ্ছে আমার রিয়েল পার্ট, আর যেটার সাথে যে গুণ থাকবে সেটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট। তাহলে আমরা রিয়েল পার্ট ইকুয়াল ধরে নিলাম। ইকুয়াল ধরে নিলে তাহলে আমরা লিখতে পারি যে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 38.4 ওহম। আচ্ছা, ঠিক একইভাবে এক্স ইকুইভ্যালেন্ট যদি আমরা দেখি, এক্স ইকুইভ্যালেন্টও যদি তুলনা করি, তাহলে এখানে যে এক্স ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু লেখা যায় যে 19.8 আর কি। তার মানে এক্স ডাইরেক্ট আমরা জাস্ট এক্স ইকুইভ্যালেন্ট লিখি, যে বাদ দিয়ে লিখতেছি এক্স ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 191.8 ওহম। এই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। এগুলো আমরা একটু মিলাই আসি অ্যান্সার বইয়ের সাথে, অ্যান্সার মিলল কিনা দেখে আসি একটু। যদি আমরা আর ইকুইভ্যালেন্টের ভ্যালু আসছে আপনার ওই যে 38.4, আর এক্স ইকুইভ্যালেন্ট হচ্ছে 192। 38.4 মিলছে, আর এটাকে 191.8 কে ওরা রাউন্ড করে 192 ওহম লিখছে। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। আমরা শর্ট সার্কিট টেস্ট টেস্ট দিয়ে আমরা পাইলাম হচ্ছে এই আর ইকুইভ্যালেন্ট এবং এক্স ইকুইভ্যালেন্টের ভ্যালু শর্ট সার্কিট টেস্ট দিয়ে। আর গতদিন আমরা ওপেন সার্কিট টেস্ট দিয়ে দেখছি যে আর সি এবং এক্সএম ওই দুটা ভ্যালু বের করা যায়। তারপরে আমাদের যে এই যে ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা ছিল সেটা কিন্তু আমার সমস্ত এলিমেন্ট বের করা শেষ। যে আর সি, যে এক্সএম, আর ইকুইভ্যালেন্ট, যে এক্স ইকুইভ্যালেন্ট, এগুলো কিন্তু আমরা সব মানে আর সি এই শর্ট সার্কিট টেস্ট দিয়ে আমরা এইটা বের করলাম, এই দুইটা, আর ওপেন সার্কিট টেস্ট দিয়ে আমরা এই দুইটা বের করলাম। তো এইভাবে আর কি সার্কিট ইকুইভ্যালেন্ট মানে সার্কিট প্যারামিটার গুলো বা সার্কিট যে এলিমেন্ট গুলো ইকুইভ্যালেন্ট সার্কিট মানে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটের যে এলিমেন্ট গুলো সেগুলো আমরা হচ্ছে এই দুইটা টেস্ট, ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট দিয়ে বের করে ফেললাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট। আচ্ছা। তার যখন এই দুটো টেস্ট আমরা করব, তখন কি আমরা একই পরিমাণ ভোল্টেজ করতে পারি, ব্যবহার করতে পারি? এখানে সাপ্লাই একটা ভোল্টেজ কি সেম ব্যবহার করতে পারি? সাপ্লাই ভোল্টেজ সেম, এখানে একটা রুল আছে আর কি যে কতটুকু ভোল্টেজ দেবো। এটা হচ্ছে এখানে কি 2.5 এম্পিয়ার লেখা আছে। আচ্ছা, কারেন্টের ভ্যালুটা হচ্ছে মানে সেকেন্ডারি 2.5 এম্পিয়ার। এটা হচ্ছে ডিপেন্ড, এটা হচ্ছে ওপেন সার্কিট টেস্টের সময় যেটা নিয়ম, এটা যেরকম এটা হচ্ছে আপনার ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ কিরকম করে দিবেন, এটার নিয়ম হচ্ছে এরকম যে আমাদের যখন ওপেন সার্কিট টেস্ট করব, ওপেন সার্কিট টেস্টের সময় ভোল্টেজ দিতে হবে হচ্ছে মানে রেটেড ভোল্টেজ অনুসারে, রেটেড ভোল্টেজ। এখন এই যে রেটিং নিয়ে আমি এখনো বলি নাই, মানে আপনাদের ট্রান্সফরমারের রেটিং পড়ানো হবে আর কি, ওই যে উপরের কথাগুলো লাগে এই ক্ষেত্রে। মানে রেটেড মানে এই ম্যাথে কিন্তু আপনার আলাদা করে বলতে হবে না, আমি এমনি মানে এটা এই কিভাবে করছে একটু বলে রাখি। যেটা সেটা হচ্ছে আপনার ওপেন সার্কিট টেস্টের সময় রেটেড ভোল্টেজ দিতে হবে। প্রাইমারিতে রেটেড ভোল্টেজ জিনিসটা কি, ওই যে এখানে যেটা লেখা থাকবে, এই যে এখানে রেটিং যেটা দেওয়া থাকবে, ট্রান্সফরমারের রেটিং দেওয়া থাকে যে এটা হলো 8000 ভোল্ট বাই 240 ভোল্ট। হ্যাঁ, এটা হচ্ছে এটা রেটেড ভোল্টেজ, মানে এটা হচ্ছে তার ম্যাক্সিমাম ভোল্টেজ, মানে এটাতে সে কাজ করে। এর নিচে তাই বলে কি আমি 8000 ভোল্টের নিচে দিতে পারি না, দিতে পারি। মানে এটা প্রাইমারিতে মানে সব মানে এটা রেটিং বলতে বোঝাচ্ছে যে এটা হলো তার ম্যাক্সিমাম অ্যামাউন্ট, মানে এটাতে সে মোটামুটি এটা তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি যে 8000 ভোল্টেজ, মানে মানে এবং এটা বেস্ট তার জন্য আর কি, বেস্ট বলা ভালো যে এটা হচ্ছে 8000 ভোল্ট। যদি প্রাইমারিতে দিই তাহলে সেটাকে সেকেন্ডারিতে 240 ভোল্টে কনভার্ট করে দেবে। মানে এটা তার জন্য বেস্ট একটা কম্বিনেশন, যে প্রাইমারিতে আমি 8000 ভোল্ট সে হচ্ছে ভালোভাবে নিতে পারে। তো এটাকে রেটিং বলে সাধারণত। তো এই যে এখানে রেটেড ভোল্টেজ দেখা যাচ্ছে যে প্রাইমারিতে কত 8000 ভোল্ট, তো ওইখানে 8000 ভোল্ট লিখছে, মানে ওই ওপেন সার্কিট টেস্টের সময় আমাদের কিন্তু প্রাইমারিতে রেটেড ভোল্টেজটা দিচ্ছে আর কি। এখানে দিয়ে নিচ্ছে যে 8000 ভোল্ট 8000। হ্যাঁ, আরেকটা ব্যাপার আছে, এটা হচ্ছে আপনার শর্ট সার্কিট টেস্টে তাহলে কি করলো। শর্ট সার্কিট টেস্টে যদি একটু খেয়াল করে দেখেন যে আমাদের এখানে এই রেটেড কারেন্টের উপর মানে শর্ট সার্কিট টেস্ট করতে হবে। আমি লিখে এখানে লিখে দিই যেটা রেটেড ভোল্টেজ উপর ডিপেন্ড করে বানানো হয়। শর্ট সার্কিট টেস্টে আপনার রেটেড কারেন্ট ফলো করা হয় যাতে
রেটেড কারেন্ট দেয়। রেটেড কারেন্ট বলতে রেটেড কারেন্ট দিতে হয়। আচ্ছা, তাহলে এখানে এই যে ওপেন সার্কিট টেস্টে দেওয়া হয়েছে 8000 ভোল্ট, কিন্তু কারেন্ট কতটুকু এটা খেয়াল করা হয়নি। আর হচ্ছে এখানে আপনার হচ্ছে মানে শর্ট সার্কিট টেস্টে এখানে ভোল্টেজ কি এটা খেয়াল করা হয়নি, এখানে হচ্ছে কারেন্টটা কত, এটা রেটেড কারেন্ট হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। এখানে লেখা নাই, আমরা রেটিং যখন বের করবো তো তখন দেখে নেবেন যে এটা হচ্ছে যে এই ট্রান্সফরমার কিভাবে রেটেড ভোল্টেজ তো ডিরেক্ট দেওয়া থাকে, আপনার রেটেড কারেন্ট কত ওই অনুসারে আর কি। এখানে আপনার এখানে দেখা গেছে যে এই ট্রান্সফরমারটা আমরা রেটিংটা পরে হিসাব করে দেখবো, আমরা সমস্যা নাই, মানে এটা রেটিং, ট্রান্সফরমার রেটিং নিয়ে কথাবার্তা আছে সামনে। আচ্ছা, তো ওইখানে আপনার 2.5 এম্পিয়ার এই ট্রান্সফরমারটার রেটিং হচ্ছে, মানে রেটেড কারেন্ট হচ্ছে 2.5 এম্পিয়ার, আর রেটেড ভোল্টেজ হচ্ছে 8000 ভোল্ট। ঠিক আছে, তাহলে এখন 8000 ভোল্ট এবং এই ওপেন সার্কিট টেস্টের সময় ভোল্টেজ আপনার রেটেড ভোল্টেজটা দেওয়া হলো প্রাইমারিতে, আর হচ্ছে শর্ট সার্কিট টেস্টের সময় আবার রেটেড কারেন্টটা দেওয়া হলো। এখন রেটেড কারেন্ট দিতে গেলে ওই জন্য মিটার গুলো লাগানো হয়, যে আপনি এখানে আপনি ভোল্টেজ সাপ্লাই দিচ্ছেন, এখানে অ্যামিটারে কিন্তু কারেন্টের রিডিং দেখাচ্ছে। তো এখানে আপনি ভোল্টেজের ভ্যালুটা চেঞ্জ করবেন তখন হচ্ছে মানে দেখবেন যে অ্যামিটারে আমার রেটেড কারেন্ট ফ্লো করতেছে, দেখা যাচ্ছে যে মানে যেমন এই ট্রান্সফরমারটার ক্ষেত্রে রেটেড কারেন্ট হচ্ছে 2.5 এম্পিয়ার, তো তখন আমার থেমে যেতে হবে। তো ওই অবস্থায় আর কি মানে আমার ক্যালকুলেশনটা করতে হয়। তাহলে রেটেড ওপেন সার্কিট টেস্টের সময় রেটেড ভোল্টেজ এবং শর্ট সার্কিট টেস্টের সময় আমাদের হচ্ছে রেটেড কারেন্ট, এইটা ফলো করে আমার ভোল্টেজ গুলো দেওয়া হয় আর কি। আচ্ছা, তাহলে এইখানে আমরা হচ্ছে এইটা নিয়ে আমরা আরেকটু কথা বলবো, আমরা সমস্যা নেই, আমরা একটু রেটিংটা বোঝালে তাহলে হচ্ছে আরো একটু আলোচনাটা ক্লিয়ার করা যেত। তো এখন আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যেটা দেখবো এখানে, আমি অল্প একটু পরে শেষ করে দেবো আজকে, সেটা হচ্ছে যে লোড। আমরা এখন ট্রান্সফরমারের সেকেন্ডারিতে এখন পর্যন্ত কোনো লোড কানেক্ট করি নাই, আমরা লোড কানেক্ট করবো, কিন্তু লোড কয় ধরনের হয় আমরা যদি একটু লিখি। লোড হয় 3 ধরনের। এটা হচ্ছে আপনার রেজিস্টিভ, আরেকটা হচ্ছে ইন্ডাকটিভ লোড, এবং হচ্ছে ক্যাপাসিটিভ লোড। আচ্ছা, তাহলে হচ্ছে রেজিস্টিভ বলতে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স আর দিয়ে বোঝায়, তাহলে হচ্ছে ইন্ডাকটিভ এর জন্য হচ্ছে এল, ক্যাপাসিটিভ কে তো সি দিয়ে রিপ্রেজেন্ট করে আর কি। মানে আমাদের এই তিনটা মিক্সড অবস্থায় থাকতে পারে, অথবা যে কোনো একটা থাকতে পারে, যে কোনো দুইটা মিক্সড অবস্থায় থাকতে পারে। তো লোড হচ্ছে এরকম হতে পারে, সেটা রেজিস্টিভ লোডও হতে পারে, ইন্ডাকটিভ লোডও হতে পারে, এবং ক্যাপাসিটিভ লোডও হতে পারে। এখন হচ্ছে তাই এগুলোর মধ্যে বেসিক পার্থক্যটা কোন জায়গায় যদি আমি বলি যে রেজিস্টিভ, ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে আমার বেসিক পার্থক্যটা হচ্ছে আমরা ফেজর ডায়াগ্রাম পড়ার কথা ইয়েতে, আমরা এখন আর কি ট্রান্সফরমারের ফেজর ডায়াগ্রামে ঢুকতেছি। তো ফেজর ডায়াগ্রামের জন্য আমার যেটা ফেজর ডায়াগ্রাম কি আপনারা কোন ইয়েতে দেখছেন কি, আপনাদের যে মানে ইলেকট্রিক্যাল সার্কিট থেকে ফেজর ডায়াগ্রাম পড়াচ্ছে বা পড়াইছে নাকি, কি একজন একটু বলেন তো ইলেকট্রিক্যাল সার্কিটের ওদিকে কি অবস্থা। না স্যার, এখনো ফেজরে যায়নি স্যার। ফেজর ডায়াগ্রাম টাইপের কিছু আঁকায় না? আচ্ছা, তাহলে আমাদের তাহলে তো একটু জিনিসপত্র পড়া লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্ত থাক, আমরা হচ্ছে নেক্সট দিন হচ্ছে তাহলে একটু ফেজরের বেসিক নিয়ে তারপর হচ্ছে আমরা এই লোডের ফেজর ডায়াগ্রাম বুঝবো। প্রতিটার আর কি ফেজর ডায়াগ্রাম আছে। আমরা এখন আর কি যে টপিকটা শুরু করবো এটা উপরে লোড তো লিখছি, কিন্তু আসলে মেইন টপিক হচ্ছে ট্রান্সফরমার ফেজর ডায়াগ্রাম। তাহলে আপনাদের ট্রান্সফরমার ফেজর ডায়াগ্রাম আমরা নেক্সট দিন শুরু করবো। তাহলে এখানে এখন শুরু করলে কিছু শেষ করতে হবে না, কারণ আপনাদের যেহেতু ফেজর একটু বোঝাতে হবে, মানে ফেজর ডায়াগ্রাম বোঝাতে, ফেজর তো বুঝেন, ফেজর ডায়াগ্রাম বোঝাতে হবে একটু। ফেজর ডায়াগ্রামটা বুঝলে তারপর হচ্ছে আমরা তাহলে লোডে ঢুকবো, লোড গুলোতে। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে এ পর্যন্তই। আপনাদের তাহলে আজকে পড়া যেটা হলো সেটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট। শর্ট সার্কিট টেস্টে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে আমাকে জানান, প্রবলেম না থাকলে আপনারা হচ্ছে লিখে দিন। আচ্ছা, আমি কিন্তু সবাইকে বলে আবার ইয়ে করেন, আপনারা যদি কেউ মানে আইডি লেখা বাদ থাকে আইডি লিখে ফেলে রাখবেন।
আমি রেকর্ডিং অফ করবো, মানে আপনাদের অ্যাটেন্ডেন্সের জন্য। আর যদি কারো কোনো প্রবলেম না থাকে রেড নিতে পারেন। আচ্ছা, আমাদের একজন স্যার নেট প্রবলেমের জন্য ঢুকে আমি বের হয়ে গেছে স্যার, ওরা আইডি দিয়ে দিব স্যার? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন দিয়ে দেন। আল্লাহ হাফিজ স্যার, থাকবেন স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা ভালো থাকেন। স্যার আমার একটা বেসিক নিয়ে সমস্যা আছে, হ্যাঁ রেকর্ডিংটা হ্যাঁ, অফ বলুন। করতে পারেন?